আচ্ছা, তো আমরা লাস্ট এই লেকচারের আগের কয়েকটা পার্টে আমরা দেখেছি লিনিয়ার রিগ্রেশন কি। আমরা লিনিয়ার রিগ্রেশনের স্টেপ বাই স্টেপ একটা প্রবলেমও সলভ করেছি। আর আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্টেরও ইনডেপথ আলোচনা করেছি। তো এই লেকচারের এটা হচ্ছে লাস্ট পার্ট। এই পার্টে আমরা আসলে দেখব লিনিয়ার রিগ্রেশনের সাম অফ দ্য মেইন লিমিটেশনস। যেটা লিনিয়ার রিগ্রেশন আসলে অনেক কমপ্লেক্স প্রবলেমের ক্ষেত্রে এটা আসলে প্রপারলি যে মডেলিং সেটা করতে পারে না বিভিন্ন লিমিটেশনের কারণে। সেই লিমিটেশনগুলোকে কিভাবে অ্যাড্রেস করা যায় সেটা আমরা আসলে এই লেকচারে দেখব। তো লিনিয়ার রিগ্রেশনের ওই লিমিটেশনগুলো অ্যাড্রেস করার পাশাপাশি এখানে আসলে নতুন এক ধরনের রিগ্রেশন হয়তো আপনারা দেখবেন, সেটাকে আমরা বলি পলিনোমিয়াল রিগ্রেশন। টেকনিক্যালি এটা লিনিয়ার রিগ্রেশনের মতোই, জাস্ট আমরা লিনিয়ার রিগ্রেশনের সাথে ফিচার ম্যাপিং বলে একটা জিনিস বা ফিচার ট্রান্সফরমেশনও বলে, এই জিনিসটা যদি আমরা লিনিয়ার রিগ্রেশনের আমাদের যে ইনপুট ডেটা তার উপর করি, তখন আমরা স্পেসিফিক টাইপ অফ ফিচার ট্রান্সফরমেশনের জন্য আমরা সেটাকে পলিনোমিয়াল রিগ্রেশন বলি। নাহলে বেসিক মডেল আসলে একই রকম। তো যাই হোক, আমরা শুরু করি। তো ফার্স্ট কথা হচ্ছে লিমিটেশনগুলো কি আসলে লিনিয়ার রিগ্রেশনের। তো সবচেয়ে সহজ এবং সবচেয়ে অবভিয়াস লিমিটেশন হচ্ছে লিনিয়ারিটির যে অ্যাজাম্পশনটা। আমরা ধরে নিচ্ছি ফিচারগুলোর মধ্যে এবং টার্গেটগুলোর মধ্যে একটা লিনিয়ার রিলেশনশিপ আছে, হুইচ মে নট বি ট্রু। ঠিক আছে, কীরকম? যেমন ধরেন আমরা একটা ডেটা সেট এখানে নিজেরা বানাই। হ্যাঁ, এটা হচ্ছে ধরেন আমার এক্স, এটা হচ্ছে ইনপুট এবং এটা হচ্ছে আউটপুট। ধরেন ইনপুট যখন 0 আউটপুট আসলো 1, ইনপুট যখন 1 আউটপুট আসলো 2, ইনপুট যখন 2 আউটপুট আসলো 5। ঠিক আছে, বা ইনপুট যখন 3 আউটপুট আসলো ধরেন 10। তো এই ডেটা সেটটায় যে প্রবলেমটা আসলে আসছে, আমরা এই ডেটা সেটের উপর বেস করে যদি লিনিয়ার রিগ্রেশন মডেল ফিট করার চেষ্টা করি, দেখা যাবে ওই মডেলটা আসলে খুব একটা ভালো কাজ করছে না। বাট আপনারা যদি একটু কেয়ারফুলি এই ডেটাটা খেয়াল করেন, তাহলে দেখবেন আসলে আমরা এই y ইজ ইকুয়াল টু যদি আমরা বলি এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে দেখবেন একদম এক্স্যাক্টলি প্রত্যেকটা আউটপুট মিলে যাচ্ছে। 0 স্কোয়ার প্লাস 1, 0 প্লাস 1 সমান 1, 1 স্কোয়ার প্লাস 1 2, 2 স্কোয়ার প্লাস 1 4 প্লাস 1 সমান 5, 3 স্কোয়ার প্লাস 1 9 প্লাস 1 সমান 10। সো খুব সহজেই আসলে মডেলিংটা করতে পারার কথা। সমস্যা যেটা, আমরা লিনিয়ার রিগ্রেশনে আসলে y ইজ ইকুয়াল টু ধরে নিচ্ছি থিটা 1x প্লাস থিটা নট, এরকম কিছু, রাইট? বেসিক্যালি mx প্লাস c সরল রেখার যে ইকুয়েশনটা সেটা থেকে আসছে। তো থিটা 1 প্লাস এক্স প্লাস থিটা নট এরকম কিছু। তো এই যে রিলেশনশিপটা আমরা ধরেছি, সেখানে এক্স এর সাথে ওয়াই এর যে রিলেশনশিপটা সেটা আমরা লিনিয়ার ধরি। ঠিক আছে, বেসিক্যালি এটাকে যদি আমরা প্লট করি, এখানে যদি আমরা প্লট করি, তাহলে একটা সরল রেখা আসবে। ঠিক আছে, তো এই রকম রিলেশনশিপের ক্ষেত্রে সেখানে আমরা যদি এটার সাথে কম্পেয়ার করি, আমাদের এই জায়গায় যেটা পারফেক্ট রিলেশনশিপ বলে আমরা বলছি এক্স স্কোয়ার প্লাস 1, সেটা কিন্তু ঠিক লিনিয়ার রিলেশনশিপ না। মানে ইকুয়েশনটা খুবই সিম্পল, বাট এক্স এর সাথে ওয়াই এর যে সম্পর্কটা সেটা লিনিয়ার না, এটা সেকেন্ড ডিগ্রি রিলেশনশিপ হয়ে গেছে বা কোয়াড্রেটিক রিলেশনশিপ হয়ে গেছে। ঠিক আছে, তো এটাকে যদি আমরা আসলে প্লট করি, আমাদের এই রকম কিছু আসার কথা ছিল। ঠিক আছে, এরকম কিছু। ইট ইজ নট এ স্ট্রেট লাইন। এটাকে আপনি আসলে সরল রেখা দিয়ে কোনোভাবেই মডেলিং করতে পারবেন না। আপনি হয়তো কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে পারবেন, বাট মডেলিংটা করতে আপনি শুধু সরল রেখা দিয়ে করতে পারবেন না। সো এই যে আমরা আমাদের লিনিয়ার রিগ্রেশনের যে বেসিক অ্যালগোরিদমটা, বেসিক যে এক্সপ্রেশনটা, সেটা দিয়ে আসলে এই রিলেশনশিপটা মডেলিং করাই যাচ্ছে না। ঠিক আছে, এটা একটা বড় সমস্যা। তো তখন আমরা কি করব সেটা আমরা একটু পরে দেখছি। তো আরও কিছু লিমিটেশনস আছে, যেমন ধরেন লিনিয়ার রিগ্রেশন খুবই সেন্সিটিভ টু আউটলায়ার্স। যেমন আমরা ধরেন যদি মিন স্কোয়ার্ড এরর ইউজ করি, তো লিনিয়ার রিগ্রেশনের যে লাইনটা তার অনেক দূরে আসলে যদি একটা পয়েন্ট থাকে, সেই পয়েন্টটার কারণে এরর অনেক বেড়ে যেতে পারে। তো তখন এমনভাবে লিনিয়ার রিগ্রেশনের যে সরলরেখার যে লাইনটা সেটা এমনভাবে চেঞ্জ হয় যে মানে অরিজিনাল প্রেডিকশন তখন অনেক সময় অন্য অনেক ডেটার ক্ষেত্রে এররটা অনেকটা বেড়ে যায়। ঠিক আছে, তো আউটলায়ার প্রতি সেন্সিটিভ থাকে, এটা একটা সমস্যা। এরপর আমরা ধরেন একাধিক যদি থাকে আমাদের এখানে, এগুলো প্রত্যেকটাকে আমরা বলছি অবজারভেশন। স্যাম্পলও বলে বা এক্সাম্পলও বলে, আবার অবজারভেশনও বলা যায়। প্রত্যেকটা হচ্ছে ডিফারেন্ট ডেটা পয়েন্টস, প্রত্যেকটাকে আমরা আলাদাভাবে এক একটা অবজারভেশন বলতে পারি। তো ধরে নেওয়া হয় এখানে প্রত্যেকটা অবজারভেশন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এদের একজনের সাথে আরেকটা অবজারভেশনের কোনো সরাসরি রিলেশনশিপ নেই।
বাট একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট না কোনোভাবেই, ঠিক আছে? একটা চেঞ্জ হলে আরেকটা চেঞ্জ হওয়ার কোনো কারণ নেই, এরকম একটা ব্যাপার। তো এই জিনিসটা যদি চেঞ্জ হয় আসলে এস্টিমেটগুলো আনরিলায়েবল হয়ে যেতে পারে। এরপর মাল্টিকোলিনিয়ারিটি বলে একটা জিনিস অ্যাজিউম করা হয়, বাট মানে মানে এটা যেটা মিন করে সেটা হচ্ছে ধরেন আমার যদি একাধিক ফিচার্স থাকে, x1 x2 এরকম একাধিক ফিচার্স থাকে, এদের নিজেদের মধ্যে কোনো কোরিলেশন আসলে থাকার কথা না বা থাকবে না, এটা অ্যাজিউম করে নেওয়া হয় লিনিয়ার রিগ্রেশনে। বাট রিয়েল লাইফে দেখা যায় অনেক সময়ই এই যে অ্যাজাম্পশনটা সেটা কারেক্ট হয় না এবং এই ফিচারগুলোর মধ্যে খুবই হাই কোরিলেশন থাকে, তখন মডেলটা অনেক সময় আনস্টেবল হয়ে যায়, হার্ড টু ইন্টারপ্রেট হয়ে যায়, পারফরমেন্স খারাপ হয়ে যায়। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ধরেন আমার কাছে অনেকগুলা ফিচার্স আছে, হ্যাঁ, অনেকগুলা, ধরেন x1 x2 x3 x4 এরকম অনেকগুলা ফিচার আছে, কিন্তু দেখা গেল আমার যে আউটপুটটা আসবে সেই আউটপুটটা আসলে মেইনলি x3 আর x4 এর উপর ডিপেন্ড করছে। x1 আর x2 এর সাথে আসলে তেমন কোনো পজিটিভ নেগেটিভ কোনো টাইপেরই কোরিলেশন নাই, ঠিক আছে? x1 x2 এর উপর ডিপেন্ডই করছে না। তো এইসব কেসে যে সমস্যাটা হয়, আমরা যদি আসলে স্পেসিফিক্যালি যেই ফিচারগুলোর উপর আউটপুট ডিপেন্ড করে সেগুলোকে আমরা সিলেক্ট না করতে পারি, তাহলে হচ্ছে অনেক বেশি ফিচার হয়ে যায় এবং অনেক বেশি ফিচার হলে ওভারফিটিং এবং ওভারফিটিং বলে একটা প্রবলেম হয় বা কমপ্লেক্সিটিও বেড়ে যায়, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে কমপ্লেক্সিটি তো অবশ্যই, যদি আমার ফিচার্স বাড়ে প্যারামিটার সংখ্যা বাড়বে, সো কমপ্লেক্সিটি বেড়ে যাবে এবং পাশাপাশি ওভারফিটিংও হয়। আমরা পরে আসলে দেখব যে ফিচার বেড়ে গেলে কিভাবে আসলে ওভারফিটিং বা মানে বেসিক্যালি সেই কেসটা যেখানে ট্রেনিং ডেটায় ভালো পারফর্ম করবে, বাট যখন আনসিন নতুন ডেটা দেওয়া হবে তখন আর ভালো পারফর্ম করবে না। তো ওই জিনিসটা অনেক বেশি হয়ে থাকে যখন আমাদের ফিচারের সংখ্যা অনেক বেশি বেড়ে যায়, বিশেষ করে এমন ফিচার যেগুলো আসলে ডিরেক্টলি আউটপুটকে হয়তো অত বেশি ইম্প্যাক্ট করে না ওই রকম। তো এখানে অনেকগুলোই অ্যাজাম্পশন আছে, বাট এই অ্যাজাম্পশনগুলো সবগুলো না হলেও কিছু কিছু হচ্ছে আমরা ফিচার ম্যাপিং বা ট্রান্সফরমেশন যে জিনিসটা বলি সেটার মাধ্যমে সলভ করতে পারি। স্পেসিফিক্যালি আমরা লিনিয়ারিটির যে অ্যাজাম্পশনটা সেটাকে আমরা অ্যাড্রেস করি এই ফিচার ম্যাপিংয়ের মাধ্যমে। এটা ছাড়া অন্যান্য জিনিসও আমরা অ্যাড্রেস করি, বাট এটা হচ্ছে মেইন, যেহেতু লিনিয়ার রিগ্রেশনের মূল যে অ্যাজাম্পশন সেটা কিন্তু লিনিয়ারিটি, ঠিক আছে? তো ফিচার ম্যাপিং আসলে কি? ফিচার ম্যাপিং হচ্ছে বেসিক্যালি মেশিন লার্নিংয়ে এবং আরও অনেক টাইপের জায়গায় আসলে এমন একটা টেকনিক যেটা বেসিক্যালি আপনার কাছে ধরেন একটা ডেটা সেট আছে, সেটাতে মাল্টিপল ফিচার্স আছে x1 x2, ওকে, মাল্টিপলও হতে পারে সিঙ্গেলও হতে পারে, বাট মানে ফিচার্স আছে। তো ফিচার ম্যাপিং বলতে যেটা বোঝানো হয়, আমার কাছে রেডিমেড যে ফিচারগুলো আছে সেগুলোকে যদি আমি সামহাউ ট্রান্সফর্ম করি, এটা একটা ভালো এক্সাম্পল আমরা দিতে পারি। যেমন ধরেন এর আগে আমরা দেখেছি হাউসের প্রাইস, ফ্ল্যাটের প্রাইস আমরা ইয়ে করার চেষ্টা করছিলাম, ঠিক আছে? ফ্ল্যাটের প্রাইস আমরা প্রেডিক্ট করার চেষ্টা করছিলাম। তো সেখানে আমাদের যে ফিচার ছিল সেটা হচ্ছে ফ্ল্যাটের এরিয়া। তো ইজিলি এটাকে আপনি এভাবেও দেখতে পারেন যে ফ্ল্যাটের আসলে লেন্থটা দেওয়া আছে, এটা হচ্ছে লেন্থ, এবং উইডথটা দেওয়া আছে, ঠিক আছে? ফ্ল্যাট না বললে জমি বললে মনে হয় এটা আরও বেশি সেন্স মেক করে, বাট ওই রকম। তো এই দুইটার ফিচারের উপর বেস করে আপনাকে আউটপুটটা প্রেডিক্ট করতে হবে। তো লেন্থ আর উইডথ অবশ্যই রিলেটেড হতে পারে ওয়াই এর সাথে, বাট সেন্স মেক যেটা বেশি করে সেটা হচ্ছে আমরা যদি লেন্থ এবং উইডথকে গুণ দেই এখানে, তাহলে কিন্তু আমরা এরিয়া পেয়ে যাব, ঠিক আছে? সো এই কেসে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের আসলে যে ফিচারগুলো আছে সেগুলোকে যদি আমরা সামহাউ একটু চেঞ্জ করি, ঠিক আছে, সেগুলোকে ট্রান্সফর্ম করে নতুন আরেকটা ফিচারের মতো আমরা যদি বানাতে পারি, তাহলে সেটার সাথে আমাদের যে আউটপুট সেটার হয়তো রিলেশনশিপটা আরও বেশি ডিরেক্ট হবে, ঠিক আছে? তো এই জিনিসটা ইম্পর্টেন্ট। তো ফিচার ম্যাপিংয়ের মাধ্যমে আমরা আসলে এই কাজটাই করার চেষ্টা করি, আমরা অরিজিনাল ফিচারকে ট্রান্সফর্ম করে নতুন একটা সেট অফ ফিচার আমরা আনি এবং সেটার মাধ্যমে আমরা মডেলকে, মানে এটার আলটিমেট টার্গেট হচ্ছে মডেলকে আরও কমপ্লেক্স প্যাটার্ন যাতে মডেল ধরতে পারে সেই অ্যাবিলিটিটা দেওয়া, ঠিক আছে? তো এটা খুব কমনলি যেটা হয় আমাদের ফিচার্স যেগুলো থাকে সেগুলোকে হায়ার ডিমেনশনাল স্পেসে আসলে কনভার্ট করা হয়, যেমন x1 x2 এসব থাকলে সেগুলোকে স্কোয়ার বা কিউব এই ধরনের ভ্যালুগুলো নেওয়া হয়। এটাই ফিচার ম্যাপিংয়ের একদম প্রাইমারি আইডিয়া এটাই ছিল। বাট এগুলো ছাড়াও আসলে আরও অনেক টাইপের ট্রান্সফরমেশন আমরা করতে পারি যেগুলো আমরা দেখব। তো ফিচার ট্রান্সফর্মটা আমরা কেন করব? এটার কারণ হচ্ছে
ওই যে আমরা দেখছিলাম যে আমাদের মডেল আসলে একটা লিনিয়ার মানে লিনিয়ার রিগ্রেশন একটা বেসিক্যালি স্ট্রেট লাইন লার্ন করছে, ঠিক আছে? স্ট্রেট লাইনের স্লোপ অ্যান্ড ইন্টারসেপ্ট বেসিক্যালি লার্ন করছিল থিটা ওয়ান আর থিটা নট দিয়ে। তো সমস্যা হচ্ছে যখন আমরা জাস্ট এই ফিচারগুলোকে সরাসরি ইউজ করি, স্ট্রেট লাইন ছাড়া আর কোনো ধরনের রিলেশনশিপ, সেটা যদি একটু কমপ্লেক্স হয়, সেটাকে আমরা ক্যাপচার করতে পারবো না। একটু আগের যে এক্সাম্পলটা আমরা দেখেছিলাম, এই যে এটা, এই এক্সাম্পলটা সেটার মতো, ঠিক আছে? তো এই কারণে আমরা ফিচার ট্রান্সফর্ম করার মাধ্যমে আসলে যেটা করি যে আমরা ফিচারটাকেই একটু কমপ্লেক্স করে ফেলি, ঠিক আছে? ফিচারটাকে একটু কমপ্লেক্স করার মাধ্যমে আমরা আসলে ফিচারের সাথে সরাসরি আউটপুটের রিলেশনশিপ না, ওই ফিচারের ট্রান্সফর্ম করার পরে আমরা যেটা পেয়েছি সেটার সাথে যে রিলেশনশিপটা, সেটা হয়তো আমরা এখন লার্ন করতে পারবো। তো কমপ্লেক্সিটি আমরা অ্যাড করছি, বাট সেটা কিন্তু বেসিক অ্যালগোরিদমে না, অ্যালগোরিদম টাইপটা সেমই থাকবে, বাট ফিচার যেটা ছিল আমার কাছে, অরিজিনাল ডেটা যে ছিল, সেটাকে আমি একটু মডিফাই করছি, সেটাকে আমি আরেকটু কমপ্লেক্স বানাচ্ছি, ঠিক আছে? তো হবে কি, ইভেন্চুয়ালি আমরা ওই কমপ্লেক্স ট্রান্সফর্ম ফিচারের সাথে যদি আউটপুটের একটা রিলেশনশিপ বের করার চেষ্টা করি, এবং সেটা যদি আমরা ইভেন লিনিয়ার রিগ্রেশনের মানে যে অ্যালগোরিদম সেটা দিয়েও করি, স্টিল বেসিক্যালি ওই কমপ্লেক্স যেহেতু আমরা ট্রান্সফর্ম করে ফেলেছি ফিচারকে, রিলেশনশিপটা হবে আউটপুটের সাথে একটা ট্রান্সফর্ম ফিচারের। সো এটার মাধ্যমে একদম ইনিশিয়াল যে আমাদের ইয়েটা ছিল, ফিচার্স ছিল, সেগুলোর সাথে যদি কোনো নন লিনিয়ার রিলেশনশিপও থাকে, সেটাকেও কিন্তু আমরা হয়তো মডেল করতে পারবো, অ্যান্ড উইদাউট চেঞ্জিং দ্য বেসিক অ্যালগোরিদম। এটা হচ্ছে কি পার্ট, ফিচার ম্যাপিং ইউজ করার এটাই হচ্ছে মূল কারণ আর কি, ঠিক আছে? তো এক্সাম্পল যদি দিই আমরা, যেমন ধরেন আমার কাছে অরিজিনাল একটা ফিচার এক্স আছে, তো সেটাকে আমরা সাধারণত নতুন ফিচার কিভাবে করব, যেমন আমরা এক্সকে স্কোয়ার করতে পারি। আগের যে এক্সাম্পলটা আমরা দেখিয়েছিলাম, এখানে আমাদের যে এক্সটা ছিল, আমরা যদি জাস্ট এটাকে স্কোয়ার করে নেই এক্সের, তাহলে মানে নতুন একটা ধরেন আমার ফিচার অ্যাড হলো, এখন এক্সের পাশাপাশি এক্স স্কোয়ার আসলো, তো জাস্ট স্কোয়ার যদি করে নিই, তাহলেই কিন্তু আমাদের এই যে ম্যাপিংটা, সেটা করা খুবই সহজ হয়ে যাবে, ঠিক আছে? তখন আমার এই যে এটা ছিল, মডেলটা ছিল, সেটার সাথে আরেকটা টার্ম অ্যাড হবে, থিটা টু এক্স স্কোয়ার, ঠিক আছে? তখন আমরা জাস্ট থিটা টু এর ভ্যালু হয়তো সিগনিফিকেন্ট পাবো, এদিকে থিটা ওয়ান এর ভ্যালুটা অনেক বেশি কমে যাবে, ঠিক আছে? যেহেতু এটার সাথে সরাসরি রিলেশনশিপ নাই। তো এই ধরনের একটা কাজ করা যায়, এক্স কিউব নেওয়া যায়, মানে আরো হায়ার পাওয়ার নেওয়া যায়, আরো হায়ার ডিগ্রি রিলেশনশিপ এখানে নিয়ে আসা যায়। আমরা ওই এক্সকে, এক্স এর যে এক্সপোনেনশিয়াল সেটাও নিতে পারি, ই টু দি পাওয়ার এক্সও নিতে পারি, আবার আবার আমরা ধরেন সাইনুসয়েড, লগারিদম, এই ধরনের যে বিভিন্ন টাইপের ট্রান্সফরমেশন আছে, অপারেটরস আছে, সেগুলো আমরা ইউজ করতে পারি। এভাবে আমরা এক্সকে বিভিন্নভাবে ট্রান্সফর্ম করতে পারি, ঠিক আছে? যেই ট্রান্সফরমেশনটা আমার ওই পার্টিকুলার ডেটা সেটে আউটপুটে ম্যাপ করার জন্য বেশি হেল্পফুল হতে পারে বলে আমাদের মনে হয়, সেই ধরনের ট্রান্সফরমেশনই আমরা করব, ঠিক আছে? এবং এটা বেসিক্যালি আপনি হয়তো ডেটাটাকে অবজার্ভ করে, ডেটাটা কী ধরনের কার্ভ ক্রিয়েট করছে, ইনপুট আর আউটপুটের ভিজুয়াল যে রিলেশনশিপটা, সেটা দেখে আপনাকে হয়তো আন্দাজ করতে হবে যে এখানে কী ধরনের ফিচার ট্রান্সফরমেশন আমার লাগতে পারে বা আদৌ লাগবে কিনা। ওকে, তো এটা হচ্ছে ফিচার ট্রান্সফরমেশন বা ফিচার ম্যাপিংয়ের যে বেসিক্স সেটা। তো কি কি ধরনের ফিচার ম্যাপিং হতে পারে? ফার্স্টলি অবভিয়াসলি আমাদের যে হায়ার ডিমেনশনাল স্পেসে বা পলিনোমিয়াল ফিচার্স যেগুলোকে আমরা বলি, যেমন ধরেন এক্স থেকে এক্স স্কোয়ার নেওয়া, এক্স কিউব নেওয়া, এই ধরনের ট্রান্সফরমেশন, সেটা আমরা করতে পারি, ঠিক আছে? তো এই ট্রান্সফরমেশনে বেসিক্যালি জাস্ট আমাদের ডেটাটাকে আর একটু হায়ার ডিমেনশনাল স্পেসে ট্রান্সফর্ম করা হয়, একটু হায়ার ডিমেনশনাল স্পেসে নিয়ে যাওয়া হয়। তো এরপরে আমরা সরাসরি ওয়াই এর সাথে এক্স এর পাশাপাশি হায়ার ডিমেনশনাল যে ভ্যালুগুলো, যে ইয়েগুলো আছে, ফিচারগুলো আছে, এক্স স্কোয়ার, এক্স কিউব, এদের সরাসরি রিলেশনশিপটাও আমরা ম্যাপ করার বা লার্ন করার চেষ্টা করি, ঠিক আছে? তো এটার মাধ্যমে সুবিধা যেটা আমরা আগেই যেটা বলেছি, লিনিয়ার রিগ্রেশনে আমরা দেখেছিলাম শুধুমাত্র স্ট্রেট লাইন আসে আমার, সো একটা লিনিয়ার রিলেশনশিপই ফিট করতে পারে। বাট এখন যেহেতু এক্স স্কোয়ারের যে কার্ভটা সেটা একটা এরকম কোয়াড্রেটিক কার্ভ বা প্যারাবোলিক, এক্স কিউবেরটাও এরকম, তো এখন আমরা হচ্ছে কার্ভ ফিট করতে পারবো, ঠিক আছে? তো এই সুবিধাটা আমাদের জন্য খুবই ক্রুশাল। আমরা আসলে বেসিক্যালি এই জিনিসটা মানে এখন কার্ভ ফিটিং এর জন্য বা আরো কমপ্লেক্স রিলেশনশিপের জন্য, যেখানে মানে জাস্ট একটা স্ট্রেট লাইন দিয়ে আমরা মানে আমাদের যে রিলেশনশিপটা সেটাকে এক্সপ্লেইন করতে পারি না, সেই সব ক্ষেত্রে এরকম হায়ার ডিমেনশনাল ফিচার্স আমাদেরকে হেল্প করতে পারে। সো এটা এক ধরনের হতে পারে এবং এটা সবচেয়ে কমন। এরপর আরও হতে পারে হচ্ছে আপনি হয়তো লগারিদম
এক্স না নিয়ে সরাসরি লগ অফ এক্স নিলেন, ঠিক আছে, অথবা সাইন অফ এক্স নিলেন, অথবা এক্সপোনেনশিয়ালটা নিলেন, ই টু দি পাওয়ার এক্স নিলেন, এরকম মানে এক্সকে ট্রান্সফর্ম করে এই ভ্যালুগুলোতে নিয়ে যেতে পারেন। এর মধ্যে স্পেসিফিক্যালি লগ নেওয়া এটা খুবই খুবই কমন। হ্যাঁ, আমরা পরে দেখব যেমন অডিও সিগন্যাল প্রসেসিং এর সময় আমরা বা যে কোনোখানে যেখানে ফ্রিকোয়েন্সি স্কেলটাকে আমরা নিয়ে আসি, ঠিক আছে, ওইখানে আমরা আসলে দেখা যায় যে লগারিদমিক যে স্কেল সেটাকে ইউজ করি অনেক বেশি, কারণ যে রিলেশনশিপটা আসলে এক্স এর সাথে যে আউটপুটের যে রিলেশনশিপটা, মানে ইনপুটের সাথে আউটপুটের যে রিলেশনশিপটা, সেটা অনেক ক্ষেত্রেই সেখানে ওই তো মানে লগারিদমিক যে রিলেশনশিপটা সেটাকে ফলো করে, একদম সরাসরি লিনিয়ার না হয়। এরকম আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি, আমরা অনেক টাইপের রিলেশনশিপ ওয়ার্ল্ডে দেখি যেগুলো আসলে এরকম লগারিদমিক যে রিলেশনশিপটা সেটাকেই ফলো করে। যেমন ধরেন আমরা ইমেজ প্রসেসিংয়ে আমরা ওয়েবার রেশিও দেখি। ওয়েবার রেশিওটা এরকম যে আপনার যখন আপনি কোনো একটা আপনার যে ব্যাকগ্রাউন্ডের যে ব্রাইটনেসটা সেটা আসলে যত বাড়ে, আমাদের ছোটোখাটো ব্রাইটনেসের যে চেঞ্জ সেটাকে ডিস্টিংগুইশ করার ক্যাপাবিলিটিও তত বাড়ে। বাট এই বাড়াটা লিনিয়ার না, বরং এটা লগারিদমকে ফলো করে, ঠিক আছে। মানে আপনার ব্যাকগ্রাউন্ডের ইন্টেন্সিটি যদি হয় আই, তাহলে লগ আই যত বাড়বে তত আপনার ব্রাইটনেস ডিস্টিংগুইশ করার যে ক্ষমতা সেটা তত বাড়বে, ঠিক আছে। তো এরকম অনেক অনেক ইনস্ট্যান্স আছে, অনেক অনেক টাস্ক আছে যেগুলোতে লগারিদমিক যে রিলেশনশিপটা সেটাকে ফলো করে। তো ওই সব ক্ষেত্রে এই ট্রান্সফরমেশনটা অনেক বেশি হেল্প আমাদেরকে করতে পারে, এবং আমরা খুব কমনলি এটা করি। আমরা ওই যে বললাম অডিও সিগন্যালের ক্ষেত্রে আমরা একটা জিনিস ইউজ করি, এটাকে বলে লগ মেল স্পেকট্রোগ্রাম, যেটার একটা অ্যাক্সিসে আমাদের ফ্রিকোয়েন্সি থাকে আর একটা অ্যাক্সিসে আমাদের টাইম থাকে। তো মানে একই সাথে টাইম অ্যান্ড ফ্রিকোয়েন্সি ডোমেইন ফিচার্সগুলোকে প্লট করা, এটা যারা আসলে সিগন্যাল প্রসেসিং এর বেসিক্স জানেন তাদের হয়তো সেন্স মেক করছে, না বুঝলেও খুব একটা সমস্যা নেই। বাট আমরা বেসিক্যালি যেটা বোঝাতে চাচ্ছি, এই জিনিসটা করার সময় আসলে ফ্রিকোয়েন্সি স্কেলটাকে মানে লগে ট্রান্সফর্ম করা হয়, লগারিদমটা নেওয়া হয়, কারণ ওটা দিলেই আসলে ফিচারগুলোকে বেশি বেশি করে সেপারেশনটা বেশি বেশি ইজিলি করা যায় আর কি, ঠিক আছে। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট টাইপ অফ ট্রান্সফরমেশন হচ্ছে ইন্টারাকশন ফিচার্স। ধরেন একাধিক যদি আমার ফিচার্স থাকে এবং তাদের মধ্যে সাম কাইন্ড অফ ইন্টারাকশন, তাদের গুণফল ভাগফল বা এরকম কিছু আসলে আমার আউটপুটের সাথে সরাসরি রিলেটেড, তো আমরা এরকম নতুন ফিচার ক্রিয়েট করতে পারি। যেখানে আমার অরিজিনাল দুইটা ফিচার ছিল x1 আর x2, আমি একটা নতুন ফিচার ক্রিয়েট করলাম যেটা হচ্ছে x1 ইন্টু x2, এই দুইটা মিলে কিছু একটা আসছে, অথবা x1 ডিভাইডেড বাই x2, এরকম কিছু। যেমন আমরা একটু আগেই যে এক্সাম্পলটা দেখেছিলাম, আমার ফ্ল্যাটের লেন্থ বা জমির লেন্থ এবং জমির যে উইডথ সেটা যদি আমার দেওয়া থাকে, তাহলে আমি এই দুটাকে গুণ করে জমির এরিয়াটা পেয়ে যেতে পারি। এবং ইট মেক্স সেন্স যে আউটপুটের সাথে জমির যে এরিয়াটা সেটারই সম্পর্ক বেশি, মানে সরাসরি সম্পর্ক থাকার কথা, ঠিক আছে। তো এই ধরনের ট্রান্সফরমেশন করা যায় ইন্টারাকশন ফিচার্স। এবং একটা জিনিস বলে রাখি, আমাদের যখন আমরা মানে হায়ার ডিমেনশনাল স্পেসে যাই, সেকেন্ড ডিগ্রিও বলি, তো এই যে ধরেন x1 x2, এটা কিন্তু একটা সেকেন্ড ডিগ্রি রিলেশনশিপ, নট ফার্স্ট ডিগ্রি, ঠিক আছে। কারণ x1 এর পাওয়ার এখানে 1, x2 এর পাওয়ার 1, তো এই দুইটাকে আপনি যদি যোগ করেন তাহলে আসে 2, সো এটা একটা সেকেন্ড ডিগ্রি রিলেশনশিপ হয়। দুইটা আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের পাওয়ার যদি মানে দুইটাকে যদি আপনি গুণ করেন, তাহলে তাদের পাওয়ারকে যোগ করে যত আপনি পাবেন সেটাই হচ্ছে ওই সেটা কত ডিগ্রি রিলেশনশিপ সেটাকে এক্সপ্লেইন করে, ঠিক আছে। তো আমরা যখন পলিনোমিয়াল ফিচার অ্যাড করার মাধ্যমে ধরেন সেকেন্ড ডিগ্রি রিলেশনশিপকে আমরা ম্যাপ করতে চাই, তখন যদি আমার দুইটা ফিচার থাকে x1 x2, তাহলে অবভিয়াসলি সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল নিলে আমাদের আসলে x1 স্কোয়ার x2 স্কোয়ারও আসবে, এবং সাথে সাথে আমরা x1 x2 কেও নিব কারণ এটাও সেকেন্ড ডিগ্রি, ঠিক আছে। তো সাধারণত পলিনোমিয়াল রিগ্রেশন একটু পরে আপনারা দেখবেন x1 x2 মানে এই ধরনের ইন্টারাকশন ফিচারগুলো যেগুলোর ডিগ্রি হচ্ছে ওই কত ডিগ্রি পলিনোমিয়াল এখানে আমরা নিচ্ছি তার সাথে রিলেটেড, সেটাও আমরা নিয়ে ফেলি। ওকে, তো ওই তো ইন্টারাকশন ফিচার্স এখানে ইউজ করা যায়। এরপর আছে কার্নেল মেথড, সেটা আরেকটু অ্যাডভান্সড কনসেপ্ট। এটা বেসিক্যালি মানে আমরা আমাদের যে ফিচারগুলো আছে সেগুলোকে ট্রান্সফর্ম করে আমরা নতুন টাইপ অফ ফিচার্স নিয়ে আসতে পারি, ঠিক আছে। এবং এটা আমরা করতে পারি হচ্ছে বেসিক্যালি যে বেসিস ভেক্টর আমাদের সেটাকে চেঞ্জ করার মাধ্যমে। এটা বেশ অ্যাডভান্সড কনসেপ্ট, সাপোর্ট ভেক্টর মেশিনে এই জিনিসটা ইউজ করা হয়। তো এটা করার মাধ্যমে আমরা আসলে যেটা করি, ধরেন লিনিয়ারলি x1 x2 এর উপর বেস করে আউটপুট y কে সেপারেট করা যায় না,
বাট আমি x1 x2 কে এমনভাবে ট্রান্সফর্ম করলাম, বা আরও মাল্টিপল ফিচার্স থাকতে পারে, সেগুলোকে এমনভাবে ট্রান্সফর্ম করলাম যে নতুন ফিচার স্পেসে এদেরকে আসলে লিনিয়ারলি সেপারেট করা যায়। তো এই কাজগুলো করা হয় কার্নেল মেথডস ইউজ করে। সাপোর্ট ভেক্টর মেশিনের যদি ফিউচারে ভিডিও আসে তাহলে আপনারা দেখতে পাবেন যে এটা আসলে কিভাবে রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করা হয়। বাট ওই তো ডেটা পয়েন্টগুলোকে সেপারেট করা আরও ইজিলি, সেটার জন্য আমরা অনেক সময় কার্নেল মেথড ইউজ করি, এবং কার্নেল মেথড হচ্ছে বেসিক্যালি ওই তো ফিচার ট্রান্সফরমেশনেরই আরেকটা ওয়ে। এরপর আরেকটা ইম্পর্টেন্ট ফিচার ট্রান্সফরমেশন, বা এটাকে লেবেল ট্রান্সফরমেশনও বলতে পারেন, সেটা হচ্ছে এনকোডিং ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলস। যেমন ধরেন আপনার কোনো একটা আছে, কোনো একটা ভ্যারিয়েবল আছে, বা ইভেন লেবেল আছে, যেটা হতে পারে 0 কিংবা 1 কিংবা 2 কিংবা 3, ঠিক আছে? তো এভাবে সরাসরি আপনি হয়তো একটা টাস্ক কমপ্লিট করতে পারেন, বাট অনেক সময় আমরা আসলে যেটা করি, যেমন ধরেন কোনো স্পেসিফিক ক্যাটাগরি আছে, হাই, লো আর মিডিয়াম, তো আমরা হাইকে হয়তো 2-তে প্লট করব, মিডিয়ামকে 1-এ, আর লোকে 0-তে। এইভাবে আমরা আমাদের যে ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলগুলো আছে, যেমন হাই, মিডিয়াম, লো, এটা কিন্তু নিউমেরিক্যালি আসলে রিপ্রেজেন্ট করা হয় নাই, এগুলো স্পেসিফিক কিছু ক্যাটাগরি, সেগুলোকে আমরা নিউমেরিক্যাল ভ্যারিয়েবলে মানে নিউমেরিক্যাল ভ্যারিয়েবলে আমরা ট্রান্সফর্ম করতে পারি। তো এটা হচ্ছে বেসিক্যালি এনকোডিং আর কি, ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলকে নিউমেরিক্যাল কিছু একটা দিয়ে রিপ্লেস করা, যাতে আমার কম্পিউটার বা মেশিন যাতে বোঝে জিনিসটা, ঠিক আছে? এটা আমি একটা বললাম, এই জিনিসটাকে আসলে বলা হয় হচ্ছে টার্গেট এনকোডিং। বাট আরেক ধরনের আছে, সেটাকে আমরা বলি ওয়ান হট এনকোডিং। ওয়ান হট এনকোডিংয়ে যেটা করা হয়, হাই, মিডিয়াম, লো এদের প্রত্যেকের জন্য, যতগুলো ক্যাটাগরি আছে প্রত্যেকের জন্য একটা করে কলাম ক্রিয়েট করা হয়। তো ওই পার্টিকুলার ইনস্ট্যান্সটা বা ওই পার্টিকুলার যে অবজারভেশনটা, সেটা যদি হাই হয়, সেই হাইটা হবে 1, বাকি যা কিছু আছে সেগুলোর জন্য আমি একটা করে 0 অ্যাসাইন করব, ঠিক আছে? এগুলো সবগুলো মিলেই এখন লেভেল। যদি ওটা মিডিয়াম হতো তাহলে মিডিয়ামটা হতো 1, বাকি সবগুলো হতো 0। যেহেতু একবারে জাস্ট একটাই 1 হয়, একটাই হচ্ছে ট্রু হয়, আর বাকি সব ফলস হয়, তাই এটাকে বলা হয় ওয়ান হট এনকোডিং, ঠিক আছে? এই ম্যাপিংগুলো হচ্ছে ক্যাটাগরিকে বিভিন্ন টাইপের, এবং এটা ফিচারের ক্ষেত্রেও প্রযোজ্য, অনেক সময় লেভেলের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা আসলে যদি ক্যাটাগরিক্যাল ফিচার্স থাকে বা ক্যাটাগরিক্যাল মানে লেভেল যদি কয়েকটা স্পেসিফিক ক্যাটাগরি হয়, সেগুলোকে আমরা এভাবে নিউমেরিক্যাল একটা ফর্ম দিতে পারি, ঠিক আছে? টার্গেট এনকোডিং হোক, ওয়ান হট এনকোডিং হোক, দুইটার মাধ্যমেই। আর আরেকটা খুবই নিট মেথড আছে ডিমেনশনালিটি রিডাকশনের, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস বা পিসিএ, আসলে খুবই ফান্ডামেন্টাল একটা মেথড মেশিন লার্নিংয়ে। এটার মাধ্যমে আমাদের যে ডিমেনশনালিটি সেটাকে রিডিউস করা যায়। আপনার হয়তো ফিচার 10টা ছিল, সেই 10টা ফিচারকে আপনি 2-3টা ফিচার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবেন, ঠিক আছে? তো সেখানে বেসিক্যালি যেটা করা হয় যে সব এমন ওই আগের মতোই অনেকটা কার্নেলে যেভাবে আমরা আসলে অন্য একটা স্পেসে ফিচারগুলোকে ট্রান্সফর্ম করে নিয়ে যাই, সেরকম একটা কাজ করা হয়। এমনভাবে বেসিসটাকে চেঞ্জ করা হয়। বেসিস মানে কীরকম? আমরা যেমন ধরেন কার্তেসিয়ান যে কোঅর্ডিনেট সিস্টেম, সেখানে আমাদের বেসিস হচ্ছে এই যে 1 পরিমাণ যে লেন্থটা, ঠিক আছে? 1 2, এখানে এই লেন্থটুকু হচ্ছে বেসিস, এটার গুণফল আকারেই আমরা সবকিছুকে প্রকাশ করি, ওকে? তো এখানে আসলে দুইটা বেসিস আছে, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। তো আই আর জে দিয়ে আমরা যেগুলোকে রিপ্রেজেন্ট করি আর কি। তো ওই বেসিসটাকে এমনভাবে চেঞ্জ করা হয় যাতে সবচেয়ে কম সংখ্যক ভ্যারিয়েবল দিয়ে আমাদের আসলে সবচেয়ে বেশি ইনফরমেশন বা সবচেয়ে বেশি ভ্যারিয়েন্সকে এক্সপ্লেইন করা যায়। তো ওই কাজটা করা হয় প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিসে। প্রিন্সিপাল কম্পোনেন্ট মানেই এটা যে এমন কোন কম্পোনেন্ট আছে যেটা সবচেয়ে বেশি আমার এখানে আউটপুটটাকে ম্যাপ করতে পারে বা আউটপুটটাকে এক্সপ্লেইন করতে পারে, ওই কম্পোনেন্টটাকে খুঁজে বের করা হয় বেসিস চেঞ্জ করার মাধ্যমে। তো এই এবং এরা আনকোরিলেটেড হয়। যদি আপনি মাল্টিপল ফিচার্স নেন, মাল্টিপল মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স নেন, তাহলে একটা আরেকটার সাথে কোনো রিলেশনশিপ থাকে না, অর্থোগোনাল একটা রিলেশনশিপ হয়, মানে একটা আরেকটার সাথে রিলেটেড না, ইন্ডিপেন্ডেন্ট একটা আরেকটার। তো এরকম কোনো একটা কাজ করা হয়। এই জিনিসটার মাধ্যমে আমরা বেসিক্যালি ফিচার কমিয়ে আনছি, মানে ডিমেনশনালিটি কমাচ্ছি, যেটা আমার যে কাজটা সেটাকে একদিকে আমার জেনারেলাইজেশনে হেল্প করবে, আনসিন ডেটায় ভালো করার ক্ষেত্রে হেল্প করবে, এবং অবভিয়াসলি কমপ্লেক্সিটিও অনেক কমাবে। এভাবে আমরা আসলে এতক্ষণ দেখলাম যে বিভিন্ন টাইপ অফ ফিচার ম্যাপিং বা ফিচার ট্রান্সফরমেশন কী রকম হতে পারে, ঠিক আছে? বাট ফিচার ম্যাপিংয়ের সমস্যাও আছে। সমস্যাগুলো কীরকম?
যেমন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওভারফিটিং হতে পারে। কীরকম ওভারফিটিং আমরা খেয়াল করি, যেমন ধরেন এটা হচ্ছে একটা ফার্স্ট ডিগ্রি রিলেশনশিপ, মানে লিনিয়ার রিগ্রেশন বেসিক্যালি। এখানে আমাদের যে স্যাম্পলগুলো আছে এই এক্স অ্যাক্সিস বরাবর এক্স আর ওয়াই অ্যাক্সিস বরাবর আউটপুট ওয়াই হচ্ছে প্লট করা হয়েছে, ঠিক আছে? তো এখানে যে স্যাম্পলগুলো আছে, একটু যদি আপনি স্যাম্পলগুলোর পজিশনটা খেয়াল করেন তাহলে আপনারা বুঝবেন যে এখানে আসলে, যেমন আমি যদি দেখাই, এই যে এখানে আছে, আবার এদিকে আছে, আবার এদিকে একটু উপরের দিকে উঠলো, ঠিক আছে? তো এই রিলেশনশিপটাকে আসলে একটা সরল রেখা দিয়ে প্রকাশ করাটা ডিফিকাল্ট, ঠিক আছে? তো তাও ডিগ্রি 1 ইউজ করে আমরা যে রিলেশনশিপ পেয়েছি, এই যে ব্লু লাইনটা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা চেষ্টা করেছে যতটা সম্ভব এরর কমানোর, বাট এটা আসলে পারফেক্ট একটা রিপ্রেজেন্টেশন আমাকে দেয় নাই। তো আমরা যদি এখানে কত ডিগ্রি রিলেশনশিপ সেটাকে নতুন করে একটু ডিফাইন করে, ধরেন 4 ডিগ্রি রিলেশনশিপ ইউজ করলাম আমরা, তার মানে আমরা এক্স এর পাশাপাশি এক্স স্কোয়ার, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 4 পর্যন্ত আমরা গিয়েছি, ঠিক আছে? এই প্রত্যেকটা ফিচারকে আমরা এক্স এর সাথে, এক্স স্কোয়ারের সাথে, এক্স কিউবের সাথে এবং এক্স টু দি পাওয়ার 4 এর সাথে ওয়াই এর যে রিলেশনশিপটা, প্রত্যেকটাই আমরা ফ্যাক্টর ইন করেছি, ঠিক আছে? তো ওটা ফ্যাক্টরিং করার কারণে দেখবেন আমরা পরে গিয়ে যে রিলেশনশিপটা আসলে আমরা আনতে পেরেছি একটা পার্টিকুলার ইকুয়েশনের মাধ্যমে, সেই রিলেশনশিপটা কিন্তু মাচ মোর কমপ্লেক্স, এবং এই যে ডেটাটাকে সেটাকে আরো ফার বেটার ফিট করতে পারছে, ঠিক আছে? তো এটা একটা ভালো এক্সাম্পল কিভাবে আমাকে ফিচার ম্যাপিং হেল্প করতে পারে। বাট সমস্যা হচ্ছে, ধরেন আমি এই ডিগ্রি বাড়াতে বাড়াতে একদম 15 এ নিয়ে গেলাম। এই কেসে যেটা হয়, মডেলটা যেহেতু এখন আমি এক্স টু দি পাওয়ার 4, এরপর 5, 6, 7, 8 এভাবে এক্স টু দি পাওয়ার 15 পর্যন্ত সব ফিচারই নিয়েছি, তো মডেলটা হচ্ছে প্যারামিটার অনেক বেড়ে গেছে। তো মডেলটা এমনভাবে প্যারামিটারগুলোকে সেট করতে পারে যাতে যতগুলো ট্রেনিং এক্সাম্পল আছে সবগুলোকেই মোটামুটি সে ফিক্স করে। মানে মডেলটার কমপ্লেক্সিটি বেড়ে গেছে, তো তার অ্যাবিলিটিও বেড়ে গেছে। এখন অ্যাবিলিটি টু মডেল কমপ্লেক্স রিলেশনশিপস আর কি। তো সে এমন একটা কমপ্লেক্স রিলেশনশিপ আসলে এখানে লার্ন করলো, যেটা এখানে যত স্যাম্পল আছে প্রায় সবগুলোকেই তার কার্ভের মধ্যে ফিট করার চেষ্টা করেছে। এটা করতে গিয়ে আপনারা বুঝতেই পারছেন যে এই যে দেখেন এই জায়গাটা বা এই জায়গাটা, এগুলোতে আসলে এমন প্যাটার্ন আমরা পেয়েছি যেগুলো আসলে জেনারেল ডেটাটাকে রিপ্রেজেন্ট করে না, ঠিক আছে? এটাই হচ্ছে ক্লাসিক কেস অফ ওভারফিটিং, যেখানে আপনার ট্রেনিং ডেটায় কিন্তু স্টিল এটা ভালো কাজ করবে, কারণ খেয়াল করলে দেখবেন এখানে কিন্তু আমার যে পয়েন্টগুলো আছে, সেই পয়েন্ট মানে আমার যে রিগ্রেশন লাইন, পয়েন্টগুলো সেই রিগ্রেশন লাইনের উপরেই পড়েছে। সো এই কারণে আমাদের ট্রেনিং ডেটার রেজাল্টটা খুব ভালো আসবে। বাট ধরেন আপনি আনসিন কোনো একটা ডেটা এখানে ইউজ করেছেন, তো সেটা তো এই প্যাটার্ন ফলো করলে যে কোনোখানে হতে পারে, ধরেন এখানেও থাকলো, ঠিক আছে? বুঝতেই পারছেন এখানে এখন এররটা রিগ্রেশন লাইনের সাথে কম্পেয়ার করলে অনেক বেড়ে গেছে, অথচ আমি যদি জাস্ট 4 ডিগ্রি রিলেশনশিপটা বলি, সেটা কিন্তু এটার সাথে এররটা এত বেশি ছিল না, আর অনেক ছোট ছিল, ঠিক আছে? তো আনসিন ডেটায় খারাপ পারফর্ম করতে পারে। তো ওভারফিটিং হওয়া যেটাকে বলে আর কি, মানে এমনভাবে এত বেশি মানে কমপ্লেক্স হয়ে গেছে মডেলটা, যে এটা আসলে জেনারেল প্যাটার্নটা ক্যাপচার না করে নয়েজ বা একদম র্যান্ডম ইন্ট্রিকেসিগুলোকেও ক্যাপচার করার চেষ্টা করছে, ঠিক আছে? যেখানে আমি আসলে জাস্ট আন্ডারলাইং জেনারেল প্যাটার্নটা চাই, সেটা না করে সবগুলোকে জোর করে ফিট করার চেষ্টা করছে, এরকম একটা সমস্যা হয়। এবং এই কারণে দেখা যায় নতুন ডেটা দিলে সেখানে ভালো পারফর্ম করে না, এটাকে ওভারফিটিং বলে। এবং এটা ফিচার ম্যাপিং যদি আপনি অনেক বেশি কমপ্লেক্স করে ফেলেন মডেলকে, তো তখন আসলে এই সমস্যাটা অনেক বেশি হতে পারে। অ্যান্ড অবভিয়াসলি দ্বিতীয় যে সমস্যাটা, সেটা হচ্ছে ইনক্রিজড কমপ্লেক্সিটি। আসলে যখন আপনি হায়ার ডিগ্রি পলিনোমিয়াল ইউজ করবেন, বিশেষ করে যদি ফিচারের সংখ্যা বেশি হয়, ধরুন 5টা ফিচার, আপনি যদি এখানে মানে 15th ডিগ্রি পলিনোমিয়াল ইউজ করেন, তাহলে কিন্তু ফিচারের সংখ্যা অনেক বেড়ে যাবে। কিভাবে বাড়বে খেয়াল করেন, 15 না, জাস্ট 4ও যদি আমরা ধরি, আপনি x1, x2, x3, ধরেন 3টা ফিচার আমার কাছে আছে, আমি যদি x টু দি পাওয়ার 4 পর্যন্ত নিই, মানে 4 ডিগ্রি রিলেশনশিপ নিই, তাহলে আমার x1 টু দি পাওয়ার 4, x2 টু দি পাওয়ার 4, x3 টু দি পাওয়ার 4 এগুলো নতুন ফিচার। আবার x1 কিউব x3, x1 কিউব x2 এগুলোও ফিচার। আবার x2 স্কোয়ার, x3 স্কোয়ার এগুলোও ফিচার। মানে বুঝতেই পারছেন যে অনেক অনেক, এটা হচ্ছে ওই টেইলর সিরিজ এক্সপানশনের মতো, আপনার যে ফিচারের সংখ্যা সেটা অনেক অনেক বেশি বেড়ে যাবে। তো
অবভিয়াসলি এটার কারণে মডেলের কমপ্লেক্সিটিও অনেক বেশি বেড়ে যাবে। তো আপনার ওই মডেলটাকে ট্রেন করতে কম্পিউটেশনাল রিসোর্সের খরচও বেশি হবে, ঠিক আছে? তো ট্রেন করাটা ডিফিকাল্ট হয়ে যায়, ইন্টারপ্রেট করাও অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়, এরকম অনেক সমস্যা আসলে চলে আসে যখন এরকম কমপ্লেক্সিটি আসলে বেড়ে যায়, ঠিক আছে, মডেলের। অ্যান্ড অবভিয়াসলি এই যে আমার এই এক্সাম্পল থেকেই আসলে বুঝতে পারছেন এরা প্রত্যেকটা ফিচার কিন্তু আসলে ইউজফুল হবে না, ঠিক আছে? এদের অনেকগুলোর সাথেই তেমন কোনো রিলেশনশিপই থাকবে না আমার আউটপুটের। বাট আমি যদি এরকম জেনারেল ফর্মুলা ইউজ করতে যাই তখন এভাবে ফিচার সিলেক্ট করাটাও তো আসলে কঠিন, কারণ সব জেনারেটেড ফিচার যদি ইউজফুল না হয় আমি তো আসলে চেষ্টা করব যে এমন সব ফিচারকে সিলেক্ট করতে যেগুলো আসলে আমার আউটপুটে সাম কাইন্ড অফ ইমপ্লিকেশন রাখছে, ঠিক আছে? বাট মানে ওই ফিচারগুলোকে সিলেক্ট করাটা অনেক বেশি ডিফিকাল্ট, কিন্তু মানে এক্স্যাক্টলি কোন কোন ফিচার এখানে ইম্পর্টেন্ট সেটা বের করাও কিন্তু একটা চ্যালেঞ্জ। তো এই ওভারফিটিং, কমপ্লেক্সিটি বেড়ে যাওয়া বা ফিচার সিলেক্ট করার যে আলাদা হ্যাসেল, এগুলো হচ্ছে ফিচার ম্যাপিংয়ের খুব কমন কিছু চ্যালেঞ্জেস, ঠিক আছে? বাট স্টিল এটা আসলে ফিচার ম্যাপিংয়ের মতো জিনিস আসলে মেশিন লার্নিংয়ে, বিশেষ করে ট্রেডিশনাল মেশিন লার্নিংয়ে খুবই কমনলি ইউজ হয়। ডিপ লার্নিংয়ে ফিচার ম্যাপিংয়ের কাজটা আসলে একটু কম দরকার হয়। কেন কম দরকার হয় আমরা যখন ডিপ লার্নিং শুরু করব, ইন্ট্রোডিউস করব, তখন আমি দেখাবো, ঠিক আছে? তো দ্যাট ব্রিংস আস টু পলিনোমিয়াল রিগ্রেশন। পলিনোমিয়াল রিগ্রেশন কি আসলে? পলিনোমিয়াল রিগ্রেশন হচ্ছে ফিচার ম্যাপিংয়েরই একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশন, যেখানে আমাদের যে ইনপুট ফিচারগুলো আছে, সহজ কথা ধরেন আমার ইনপুট ফিচার আছে দুইটা, x1 x2, আর একটা আউটপুট আছে, ঠিক আছে? তো পলিনোমিয়াল রিগ্রেশন আসলে যে কাজটা করে সেটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন যে মডেলটা ছিল, যেমন আমরা যদি এই ইয়েটাকে লিনিয়ার রিগ্রেশন দিয়ে প্রকাশ করি তাহলে θ1 x1 প্লাস θ2 x2 প্লাস θ0 এরকম একটা মডেল আমাদের আসার কথা, ঠিক আছে? বাট পলিনোমিয়াল রিগ্রেশন যদি আমরা ইউজ করি তখন আসলে সে যে কাজটা করে সে আসলে এখানে যত ডিগ্রি পলিনোমিয়াল আপনি সিলেক্ট করবেন, সেকেন্ড ডিগ্রি নাকি থার্ড ডিগ্রি, এটা আপনি সিলেক্ট করে দিবেন, তত ডিগ্রি পর্যন্ত যত রকমের ফিচার ট্রান্সফরমেশন করা যায় সবগুলোই সে করবে এবং সেগুলোকে অ্যাড করবে। যেমন আমি যদি জাস্ট সেকেন্ড ডিগ্রি ধরি তাহলে এখানে আরও 3টা ফিচার অ্যাড হয়ে যায়। কীরকম? যেমন প্রথমত x1 আছে, x1 এর স্কোয়ারটা নিতে হবে, x2 আছে, x2 এর স্কোয়ারটাও নিতে হবে, তো θ4 x2 স্কোয়ার। আবার x1 আর x2 মিলে একটা ইন্টারাকশন ফিচার হয়, আমি আগে দেখিয়েছিলাম, সেটাও নিতে হবে, তো θ5 x1 x2। তাহলে খেয়াল করে দেখেন আমার যে ইনপুট ফিচারের সংখ্যা সেটা কিন্তু বেড়ে গেল, এবং এটাতে সুবিধা যেটা হবে আমরা আরও কমপ্লেক্স রিলেশনশিপ মডেল করতে পারবো, বাট অসুবিধা হচ্ছে আমাদের একটু কমপ্লেক্সিটি বাড়বে। তো পলিনোমিয়াল রিগ্রেশনের হোল আইডিয়াটাই এটা যে আমরা আসলে বেসিক্যালি, আপনি যদি এই ইকুয়েশনটা দেখেন এটা কিন্তু লিনিয়ার রিগ্রেশনেরই ইকুয়েশন, ঠিক আছে? জাস্ট ফিচারের সংখ্যা বেড়ে গেছে, আর ফিচারগুলো আসলে আমরা অরিজিনাল যে দুইটা ফিচার ছিল সেখান থেকেই জাস্ট একটু মডিফাই করে, একটু ম্যানিপুলেট করে বের করেছি। তো পলিনোমিয়াল রিগ্রেশন বেসিক্যালি এমন একটা টাইপের রিগ্রেশন যেখানে এটা লিনিয়ার রিগ্রেশনকে পলিনোমিয়াল টার্ম অ্যাড করে, নতুন কিছু ফিচার অ্যাড করার মাধ্যমে লিনিয়ার রিগ্রেশনকে জাস্ট এক্সটেন্ড করে, ঠিক আছে? তো পলিনোমিয়াল টার্ম অ্যাড করার কারণে মডেলের যে মানে রিলেশনশিপ মডেল করার যে ক্যাপাবিলিটি, একটু কমপ্লেক্স রিলেশনশিপ হলে সেই ক্যাপাবিলিটিটা অনেক বেড়ে যায়, ঠিক আছে? তো এটা সুবিধা হচ্ছে আপনার আসলে মডেলটা কোর স্ট্রাকচারটা লিনিয়ার রিগ্রেশনের, তো মডেলটা আসলে মানে কোর অ্যালগোরিদমের সিম্পলিসিটিটা মেনটেন করতে পারে, বাট অ্যাট দ্য সেম টাইম নন লিনিয়ার বা যে কোনো কমপ্লেক্স রিলেশনশিপগুলোকে আর একটু বেটার ক্যাপচার করতে পারে, আর একটু বেটার সেগুলোকে মডেলিং করতে পারে। পলিনোমিয়াল রিগ্রেশনের আইডিয়া এটা। আমরা যদি এক্সাম্পল দেখি, ধরেন জাস্ট একটা যদি ফিচার থাকে এক্স, তাহলে একটা পলিনোমিয়াল রিগ্রেশনের মডেল এইরকম হবে, θ0 প্লাস θ1 x টু দি পাওয়ার 1 প্লাস θ2 x টু দি x স্কোয়ার প্লাস θ3 x কিউব। এভাবে আপনি যত ডিগ্রি, এখানে ডিগ্রিটা আপনাকে নিজেকেই সিলেক্ট করে দিতে হবে বা ওভাবেই আপনার ইয়ে করবেন, ধরে নেন ডিগ্রি m, ঠিক আছে? তো mth ডিগ্রি পলিনোমিয়ালের যদি আপনি একটা ইকুয়েশন এখন বানান তাহলে সেটা হবে এই রকম কিছু, একেবারে θm x টু দি পাওয়ার m পর্যন্ত যতগুলো ফিচার হয় ততগুলো, ঠিক আছে? বাট খেয়াল করে দেখেন এখানে আমরা মাত্র একটা ফিচার ইউজ করেছি। যদি আমরা এখানে দুইটা ফিচার ইউজ করি এবং m এর ভ্যালু, m এর যে মানে জাস্ট সেকেন্ড ডিগ্রি রিলেশনশিপ আমরা প্লট করতে চাই, তাহলেও কিন্তু আমার ওভারঅল রিলেশনশিপটা এরকম দাঁড়ায়। এটা একটু আগেই আমি যে রিলেশনশিপটা দেখালাম সেটাই কিন্তু বেসিক্যালি একই জিনিস, এই রিলেশনশিপটা, এখানে আমি যে রিলেশনশিপটা দেখাচ্ছিলাম সেটা, ঠিক আছে? এখানে অরিজিনাল লিনিয়ার রিগ্রেশনে এই পার্টটুকু ছিল, সেটার সাথে আমরা এখন
এই পার্টটুকু অ্যাড করেছি, যেখানে প্রত্যেকটা অংশই এখানে x1 স্কোয়ার, x2 স্কোয়ার এবং x1 x2 এরা প্রত্যেকেই কিন্তু সেকেন্ড ডিগ্রি টার্ম। ঠিক আছে, বুঝতেই পারছেন থার্ড ডিগ্রি টার্মও যদি আমরা এখানে ইউজ করি তাহলে কিন্তু এখানে আমাদের আরও কিছু নতুন ফিচার অ্যাড হবে। ঠিক আছে, স্পেসিফিক্যালি বললে এখানে x1 কিউব, x2 কিউব, এরপর x1 স্কোয়ার, x2, x2 স্কোয়ার, x1, তারপর এই চারটা ফিচার আসলে এখানে অ্যাটলিস্ট অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আসলে আমরা বেসিক্যালি লিনিয়ার রিগ্রেশন কি এক্সটেন্ড করতে পারি পলিনোমিয়াল রিগ্রেশনের মাধ্যমে। এবং পাশাপাশি এখানে আসলে ওই জিনিসটা বলা হয়েছে যে x1 x2 ও বেসিক্যালি সেকেন্ড ডিগ্রি টার্ম। ঠিক আছে, ওই জন্য আমরা এটাকে ইনক্লুড করেছি সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল রিগ্রেশন মডেলে। তো বেসিক্যালি এখানে আমরা সেকেন্ড ডিগ্রি বা আরও হায়ার ডিগ্রি অ্যাড করার মাধ্যমে আরও বেশি বেশি কমপ্লেক্স রিলেশনশিপ আমরা মডেল করার ক্যাপাবিলিটিটা অর্জন করছি। বাট ওই তো আমরা আগে যেটা বললাম যে এটা আসলে ওভারফিট যাতে না করে সেটা খেয়াল রাখতে হবে। তো পলিনোমিয়াল রিগ্রেশনের এক্সাম্পল যদি আমরা দেখি, এখানে বিভিন্ন ডিগ্রির যে রিলেশনশিপ সেগুলো দেখানো হয়েছে। বিভিন্ন ডিগ্রি রিলেশনশিপ মডেল করার মাধ্যমে আমরা যেরকম মডেলগুলো পাই আর কি। যেমন এখানে এটা হচ্ছে 0 ডিগ্রি রিলেশনশিপ, কারণ এটা হচ্ছে মডেলটা যদি দেখেন y ইকুয়াল টু জাস্ট একটা থিটা নট, এটা x এর সাথে কোনো রিলেশনশিপই ড্র করছে না, জাস্ট একটা কনস্ট্যান্ট দিচ্ছে। ঠিক আছে, এই কারণে জাস্ট একটা কনস্ট্যান্ট ভ্যালু আমরা রিগ্রেশন লাইন হিসেবে পাচ্ছি। তো এটা অবভিয়াসলি মোটেই ভালো কাজ করছে না এই রিলেশনশিপটাকে মডেল করতে। এখানে যে গ্রিন লাইনটা দেখছেন এটা হচ্ছে আইডিয়াল যে মডেলিংটা হবে সেটা। ঠিক আছে, আর রেডটা হচ্ছে আমার এই পার্টিকুলার ডিগ্রি রিলেশনশিপের জন্য আমরা যে রিগ্রেশন লাইনটা পাই সেটা। এরপর দেখেন এটা হচ্ছে আমাদের টিপিক্যাল লিনিয়ার রিগ্রেশন, যেখানে আমরা জাস্ট ফার্স্ট ডিগ্রি রিলেশনশিপটা ইউজ করি, একটা স্ট্রেট লাইন পাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রেড লাইনটা একটা স্ট্রেট লাইন, অ্যান্ড স্টিল বুঝতেই পারছেন এখানে আসলে অনেক বড় বড় গ্যাপ। ঠিক আছে, তো আসলে যে এররটা আসবে সেটা বেশ হাই আসবে। কিছুটা চেষ্টা করেছে এটা মডেলটাকে মানে একটু ভালো করার, মানে যতটা সম্ভব এররটা কমানোর, বাট স্টিল মডেল বাই ডেফিনিশন বাই ক্যারেক্টারিস্টিক্স লিনিয়ার রিগ্রেশন মডেলটা এত বেশি সিম্পল যে এখানে আসলে আন্ডার ফিটিং হচ্ছে। আন্ডার ফিটিং মানে ট্রেনিং ডেটাই ভালো কাজ করবে না, টেস্ট ডেটা তো পরের কথা। আচ্ছা, যদি আমরা এক্সটেন্ড করে থার্ড ডিগ্রি পর্যন্ত নেই তখন দেখা যায় এটা আসলে মোটামুটি ভালোই কাজ করছে। এই যে রেড লাইনটা দেখেন, এটা কিন্তু আমাদের যে আইডিয়াল যেটা রিগ্রেশন লাইন হতো গ্রিন, সেটার বেশ কাছাকাছি। ঠিক আছে, এবং এটা এই যে কাইন্ড অফ সাইনোসয়েডাল একটা রিলেশনশিপ সেটাকে মোটামুটি ক্যাপচার করতে পেরেছে। তো এটা ইজ এ গুড ফিট থার্ড ডিগ্রি রিলেশনশিপের জন্য। তো আমরা হয়তো পলিনোমিয়াল রিগ্রেশন এখানে ইউজ করে থার্ড ডিগ্রি পলিনোমিয়াল ইউজ করলে ভালো একটা রেজাল্ট এখানে পাওয়ার কথা। বাট সেম জিনিসটা যখন আমরা নাইনথ ডিগ্রি রিলেশনশিপ ইউজ করি, খেয়াল করে দেখেন আমার মডেলটা অনেক বেড়ে গেছে এখন। থিটা 1x, থিটা নট, থিটা 1x1, থিটা 2x2 থেকে শুরু করে একদম থিটা 9x9 পর্যন্ত টোটাল 10টা প্যারামিটার এখানে চলে আসছে। ঠিক আছে, কারণ যেহেতু 9 ডিগ্রি রিলেশনশিপে আমার ফিচার কিন্তু 9টা হয়ে গেছে। সেই 9 ডিগ্রি রিলেশনশিপের যে রিগ্রেশন লাইনটা খেয়াল করে দেখেন এত কমপ্লেক্স, প্রত্যেকটা ডেটা পয়েন্টকে সে হচ্ছে অ্যাকোমোডেট করেছে তার রিগ্রেশন লাইনের মধ্যে। তো এটা দেখে মনে হতে পারে যে এটা আসলে খুবই ভালো কাজ করবে, বাট অ্যাকচুয়ালি আমরা বুঝতেই পারছি প্যাটার্নটা কিন্তু আসলে ঠিক এরকম কমপ্লেক্স প্যাটার্ন না, এটা একটা সাইনোসয়েডের মতো। ঠিক আছে, তো আপনি যদি নতুন ডেটা পয়েন্ট এখানে অ্যাড করেন, যেমন এই জায়গায় যদি অ্যাড করি, সেটা কিন্তু আমাদের যে অরিজিনাল লাইন সেটার সাথে অনেক বেশি গ্যাপ, তো একটা হাই এরর দিবে। তো আন্ডার ফিটিং যেমন হয়েছিল আগে, এই কেসে মডেলটা বেশি কমপ্লেক্স হয়ে গেছে এবং ওভার ফিটিং হতো। ট্রেনিং ডেটায় ভালো কাজ করতো, বাট নতুন ডেটায় ভালো কাজ করবে না। ঠিক আছে, তো পলিনোমিয়াল রিগ্রেশনের মোটামুটি বেসিক্স এতটুকুই। হোপফুলি আপনারা বুঝতে পারছেন পলিনোমিয়াল রিগ্রেশনটা কেন আমরা ইন্ট্রোডিউস করলাম, কিভাবে এটা আসলে লিনিয়ার রিগ্রেশনের বেসিক্সই ইউজ করে, এবং ডিগ্রি সিলেক্ট করার সাথে মডেলের কমপ্লেক্সিটি এবং মডেল কতটুকু বেশি ওভারফিট করবে বা আন্ডারফিট করবে সেটার একটা রিলেশনশিপ আছে। এই জিনিসগুলো মাথায় রেখেই আমরা আসলে পলিনোমিয়াল রিগ্রেশন ইউজ করি। ঠিক আছে, তো পলিনোমিয়াল রিগ্রেশন অনেক ক্ষেত্রেই এখনও ইউজ হয় অনেক রকম কেসেই। তো হোপফুলি আইডিয়াটা আমরা বুঝতে পেরেছি। এর বাইরে বাকি সব কিছু আপনি এই পলিনোমিয়াল রিগ্রেশনের যে মডেল সেটা তো আমরা দেখলামই, এটা যে কস্ট ফাংশন সেটা আসলে ওই এমএসসি যেমন আমরা ইউজ করেছি সেরকমই হবে। ঠিক আছে, এটা যদি ক্লাসিফিকেশন পলিনোমিয়াল ক্লাসিফিকেশন হয় তখন আমরা জাস্ট ক্লাসিফিকেশনের জন্য যে ধরনের কস্ট ফাংশন ইউজ করি সেগুলো ইউজ করব। এবং পলিনোমিয়াল রিগ্রেশনেও আমার যে অপটিমাইজেশনটা সেটা সেই গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করেই আমরা করব আর কি। এইগুলোতে আসলে তেমন কোনো চেঞ্জই নেই, জাস্ট
মডেলটা করার সময় ফিচারগুলোকে একটু আমরা এক্সটেন্ড করে বাড়িয়ে নিয়েছি, এরপর লিনিয়ার রিগ্রেশন অ্যাপ্লাই করেছি, এরকম কিছু। তো এই হচ্ছে মোটামুটি পলিনোমিয়াল রিগ্রেশনের বেসিক্স। তো লাস্টলি হোপফুলি আপনারা বুঝতে পারছেন যে জাস্ট আগের এই পার্টিকুলার এক্সাম্পলটা থেকে আপনারা আসলে বুঝতে পারার কথা যে ট্রেনিং যে ডেটা আমার কাছে অলরেডি ছিল, আমার কাছে অ্যাভেলেবল ডেটা, সেটাতে অতিরিক্ত ভালোভাবে ফিট করাও আসলে খুব একটা ভালো জিনিস না। প্রত্যেকটা ট্রেনিং ডেটাকে জোর করে ফিট করতে গিয়ে মডেলটাকে যদি বেশি কমপ্লেক্স বানিয়ে ফেলি, এটাও আসলে খুব একটা ভালো ব্যাপার না। কারণ এটা হচ্ছে ওই ডেটার মধ্যে যে নয়েজটা আছে সেটাকে পর্যন্ত শিখে ফেলা, লার্ন করার চেষ্টা করে। তো এটা আসলে সমস্যা, ঠিক আছে? ইট ইজ নট এ গুড থিং। তো আমরা আসলে কিভাবে এনশিওর করব যে মডেল যখন আনসিন, এবং এটার কারণে কি হয় আসলে আনসিন ডেটায় ভালো পারফর্ম করে না মডেল, তো আমরা আসলে কিভাবে এনশিওর করব যে আনসিন ডেটায় মডেল ভালো পারফর্ম করবে? তো এই জিনিসটা করার জন্য, এবং পাশাপাশি মানে মডেলটাকে ইভ্যালুয়েট করব কিভাবে যদি এটা ট্রেনিং ডেটায় ভালো কাজ করে বাট রিয়েল ওয়ার্ল্ড সিনারিওতে ভালো কাজ না করে, ইভ্যালুয়েশন মেট্রিকটা কি হবে, এই জিনিসগুলো আমরা নেক্সট যে লেকচার যেখানে আমরা ক্লাসিফিকেশন অ্যান্ড লজিস্টিক রিগ্রেশন এই জিনিসগুলো দেখব, সেটার শেষের দিকে আমরা আসলে এই ব্যাপারটাও অ্যাড্রেস করব যে ওভারফিটিংকে আসলে কিভাবে আমরা অ্যাড্রেস করি, কিভাবে আনসিন ডেটায় ভালো পারফরমেন্স এনশিওর করতে হয়, কিভাবে ইভ্যালুয়েট করতে হয় মডেল, এই জিনিসগুলো। তো হোপফুলি আমরা মোটামুটি এই জিনিসগুলো বুঝতে পেরেছি। তো নেক্সট আপ ইজ ক্লাসিফিকেশন। তো সি ইউ দেয়ার, থ্যাংক ইউ। ও আচ্ছা, এই হচ্ছে আমাদের যে রেফারেন্সগুলো আমরা বিভিন্ন এই পার্টিকুলার বইটা প্যাটার্ন রিকগনিশন অ্যান্ড মেশিন লার্নিং ক্রিস্টোফার বিশপের, এটা খুবই হেল্পফুল ছিল অ্যান্ড অবভিয়াসলি অ্যামেজিং কোর্সেস, এবং প্রত্যেকটা এক একভাবে অ্যাপ্রোচ করেছে মেশিন লার্নিংকে। প্রত্যেকটা থেকেই আমি কিছু না কিছু হেল্প নিয়েছি, ঠিক আছে? তো থ্যাংক ইউ।